নমস্কার, পথে প্রচলিত আপনাকে স্বাগত। সঙ্গে রয়েছে গৌরব। এই সময় আসা মানেই সকলে জানেন গুরুত্বপূর্ণ খবরের আপডেট দেবো। নজর রাখতে হচ্ছে দীর্ঘ প্রায় 9 বছর পর রাজ্যে হচ্ছে এসএসসি দ্বিতীয় দফায় চলছে এসএসসি পরীক্ষা। ইতিমধ্যেই কড়া নিরাপত্তার মধ্য দিয়ে চলছে এসএসসি একাদশ দ্বাদশের নিয়োগ প্রক্রিয়া। একেবারেই তার মধ্যে রয়েছেন চাকরিহারারাও। একাদশ দ্বাদশের এসএসসি অর্থাৎ চাকরিহারা যোগ্যরাও দিচ্ছেন পরীক্ষা, যারা প্রায় দীর্ঘ কয়েক বছর ধরে পরীক্ষা করে এলেন এবং তারপর রীতিমতো পরীক্ষা সুপ্রিম কোর্টে বাতিল হয়ে যাওয়ার পর তারা পরীক্ষায় ফের পুনরায় বসছেন। একাদশ দ্বাদশের নিয়োগ এবং নিয়োগের ক্ষেত্রে রীতিমতো কিন্তু বলা যেতে পারে প্রায় কয়েক বছর পর রাজ্যে আবারও এসএসসি দ্বিতীয় দফায় একাদশ দ্বাদশের এসএসসি পরীক্ষা। আজ একেবারে অগ্নি পরীক্ষা বলা যেতে পারে। যোগ্যরাও রয়েছেন, যোগ্যরা বারংবার দাবি করেছিলেন তাদের যেন পরীক্ষায় না বসতে হয়, আবেদন করেছিলেন একাধিক বিচার ব্যবস্থায়, কিন্তু সেখান থেকে খারিজ হয়ে যাওয়ার পর সেই রীতিমতো অর্থাৎ সুপ্রিম নির্দেশে তাদেরকে পরীক্ষায় পুনরায় বসতে হচ্ছে। এবং যেই মুহূর্তে 26,000 চাকরি রীতিমতো সুপ্রিম নির্দেশে বাতিল হয়ে যায়, তারপর থেকে কান্নার হাহাকার, কান্নার রোল দেখা যায়। একযোগে দফায় দফায় উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়ে যায় এই এসএসসি চাকরি বাতিল নিয়েই। এরপর রীতিমতো কিন্তু আন্দোলন থেকে শুরু করে অনশন, বিক্ষোভ বাদ থাকেনি কিছুই। একযোগে গোটা রাজ্য জুড়ে কিন্তু তীব্র একটা চাঞ্চল্য তৈরি হয় এই এসএসসিকে নিয়ে। অর্থাৎ এসএসসি যে দুর্নীতি যে হয়েছে তা কিন্তু অ্যাকচুয়ালি প্রমাণ হয়ে যায় এবং এসএসসি দুর্নীতির ভরণ পোষণের জন্যই রীতিমতো 26,000 চাকরি খোয়াতে হয়। 26,000 চাকরিহারাদের, পরীক্ষার্থীদের, চাকরি যারা করতেন তাদেরকে। আর এই সমস্ত বিষয় নিয়ে রীতিমতো কিন্তু একাদশ দ্বাদশের এবার নিয়োগ প্রক্রিয়া চলছে। প্রথম দফা হয়ে গিয়েছে পরীক্ষা, ফের রীতিমতো কিন্তু আজও পরীক্ষা চলছে। ইতিমধ্যে আমাদের সঙ্গে জুড়ে রয়েছে ঝন্টু বড়াক, রয়েছেন বিশিষ্ট অধ্যাপক, রয়েছেন পাশাপাশি রয়েছেন রাজনৈতিক বিশেষজ্ঞ। আমরা কথা বলার চেষ্টা করবো, ওনার সঙ্গে জানার চেষ্টা করবো। ঝন্টুবাবু, স্বাগত ট্রাইব টিভি বাংলায়। দেখুন, আবারও প্রায় রাজ্যে রীতিমতো এসএসসি পরীক্ষা দ্বিতীয় দফায় হচ্ছে একাদশ দ্বাদশের পরীক্ষা নিয়োগ। অর্থাৎ এত ধামাচাপা, এত রীতিমতো টালমাটাল পরিস্থিতি, অনেক মূলত কাঠকয়লা পুড়িয়ে রীতিমতো কিন্তু আবারও পরীক্ষা হচ্ছে এবং এখানে চাকরিহারা যোগ্যরাও রয়েছেন তাদের মধ্যে সে তালিকায়। হ্যাঁ, দেখুন, এটা তো ঠিক যে এই শতাব্দীর সবচেয়ে বড় যে দুর্নীতি অঘটনগুলো সংঘটিত হয়েছে তার মধ্যে এটা একটা। কারণ এই দুর্নীতি তার আফটার এফেক্টটা ভয়ানক। কারণ দুর্নীতির আগে একটা বড় অংশের মানুষ যোগ্যতার নিরিখে চাকরিটা পেয়েছে এবং তারা 10 বছর সাকসেসফুলি শিক্ষকতার সাথে যুক্ত থেকেছে এবং ওদের সাথে আরো বেশ কিছু অযোগ্য চাকরি করেছে। তারা কিন্তু টাইপিস্ট বা অন্যান্য ক্লারিক্যাল প্রফেশনে যুক্ত ছিলেন না, তারা ছিলেন শিক্ষকতার মতন মহান পেশা, যার মাধ্যমে অগণিত নতুন প্রজন্মের ভবিষ্যৎ প্রজন্ম গড়ে ওঠে। এবার প্রশ্নটা হচ্ছে কেন এটা সুদূর প্রসারিত? কারণ এই যোগ্যরা 10 বছর চাকরি করে চাকরিটা খুইয়েছে, যাদের আগামীতে নতুনদের সাথে আবার পাল্লা দিয়ে পরীক্ষায় বসে চাকরি পাওয়াটা সম্ভব নয়। কারণ আপনি যদি আমাকে এখন মাধ্যমিক পরীক্ষায় পাস করতে বলেন, আমি একটা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, আমি বলবো আমি ফেল হয়তো করব না, কিন্তু আমি টেনে মুনে পাস ছাড়া আমি নিরুপায় আমি করতে পারবো না। কারণ এই মুহূর্তে আমার পাস করার বা একাডেমিক নাম্বার পাওয়ার কুইজটা নষ্ট হয়ে গেছে, এটাই স্বাভাবিক। এবার প্রশ্ন হচ্ছে এই দুর্নীতিটা যারা করলো তারা কিন্তু অলমোস্ট কেউই ধরা পড়লো না। ধরুন পার্থ জেলে আছে, বেল চাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে। আমি যদি ভুল না হই আগামী কিছুদিনের মধ্যে উনি বেল পাবেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে কিছু লোকের দুর্নীতির দায় নিয়ে একটা বড় অংশের প্রজন্ম, 26,000-এর মধ্যে যদি আমি ধরলাম তর্কের খাতিরে 15,000-ও যদি যোগ্য হয়, তাহলে 15,000 ইন্টু 6 অন্তত 90,000 এবং তার সাথে যুক্ত সোসাইটির আরো যদি লোক হয়, সর্বসাকুল্য সংখ্যাটা কত হবে? কত লোকের ভবিষ্যৎ সম্পূর্ণভাবে ধূলিসাৎ হলো ভাবতে পারছেন? শুধু তাই নয়, এই অযোগ্যদের হাত ধরে 10 বছরে যে ছেলে মেয়েগুলো বেরিয়েছে তাদের ভবিষ্যতের যে ক্ষতিটা হয়ে গেছে, সেই ক্ষতিটার অঙ্কটাও কিন্তু আমরা কোন রকম মেজারিং ইউনিটে মাপতে পারবো না। তাহলে আজকে যে পরীক্ষাটা হচ্ছে 11-12 দ্বিতীয় দফার এসএসসি, আপনি বললেন অগ্নি পরীক্ষা, আমি বলবো একদম অগ্নি পরীক্ষাই বটে। কারণ ধরুন এই যে পরীক্ষাটা হচ্ছে সেই পরীক্ষাটাও যে ফেয়ার হবে আমরা কি জানি? কারণ মাননীয় সুপ্রিম কোর্ট, মাননীয় হাইকোর্টের কোনো অর্ডার বা বিচারপতি দ্বয়কে তাদের উপরে, তাদের বিরুদ্ধে, তাদের রায়ের বিরুদ্ধে কোনো কথা না বলেও তাদেরকে যথেষ্ট সম্মান রেখে আমি বলছি, ধরুন আপনি দেখতে পাচ্ছেন এসএসসি সার্বিকভাবে পুকুর চুরি করেছে। এসএসসি কে মাননীয় সুপ্রিম কোর্ট তিনবার বলেছে টেন্টেড দেশ, টেন্টেড চিহ্নিত দাগিদের। মাথায় রাখুন,
মাননীয় সুপ্রিম কোর্ট কিন্তু নন টেন্টেড শব্দটা ব্যবহার করেনি, নন টেন্টেড ইভেন শব্দটাই নেই, বলেছে চিহ্নিত দাগি আর অচিহ্নিত দাগি, তাই তো? এইবার নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড, এই দুটো শব্দ ব্যবহার করেছে। এই এসএসসি যে এসএসসি তিনবার মাননীয় সুপ্রিম কোর্টের অর্ডারকে মানেনি, বারবার বলেছে 12% রেট অফ ইন্টারেস্টে টাকা রিটার্ন নিতে টেন্টেডদের থেকে। লাস্ট শনিবার দিনও মাননীয় সুপ্রিম কোর্ট ডেকে এসএসসি কে কান বলে দিয়ে বলেছেন টাকাটা উদ্ধারের কি হলো। এসএসসি কিন্তু এখন পর্যন্ত কোনো স্টেপ নেয়নি, 24 ঘন্টা হয়ে গেছে। দ্বিতীয়, এসএসসি কে বলেছিল টেন্টেডরা পরীক্ষায় যাতে বসতে না পারে দেখুন, তারপরেও আমরা জানি 1806 জনের যে প্যানেল বাধ্য হয়ে সুপ্রিম কোর্টের ধাক্কা খেয়ে বের করেছে এসএসসি, তাতে 1400 জন অ্যাপ্লাই করে দিয়েছে টেন্টেড। অর্থাৎ যে এসএসসি প্রথম দিন থেকে পুরো অযোগ্যদের পাশে থেকেছে, কারণ বকলমে এই এসএসসিটা তৃণমূলের হয়েই কাজটা করে যাচ্ছে, সরকারের ফেসটাকে সেভ করতে। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে একটা খাঁটি প্রশ্ন, এরা আবার যে এসএসসিটা কনভে করলো, অর্থাৎ আপনি জানেন বিড়ালটা মাছ চুরি করে বারবার খায়, আপনি মাছের পাহাড় আসে বিড়ালকেই দিলেন। তাহলে এই এসএসসি যে আবার ফেয়ার রিক্রুটমেন্ট করবে না, এবং এই এসএসসি যে আবার লুকিয়ে থাকা টেন্টেডদের এবং বাজারের আরো কিছু গ্রাহকদের তৃণমূল নেতাদের বিক্রি করতে সাহায্য করবে, এটা তো স্বাভাবিক। ফলে আমরা বারবার দাবি তুলেছিলাম বিচার বিভাগীয় তত্ত্বাবধানে এসএসসিটা হোক, যাতে আর কিছু মেধাবী ছেলে মেয়ের আত্মহত্যা করতে না হয়, বাংলার আরো মেধাবীদের যেন 10 বছর পরে আবার চাকরি খুইয়ে রাজপথে বসতে না হয়, কিংবা বাংলার মেধাবী ছোট ছোট ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে খেলাধুলা করার জন্য যেন আর কোনো টেন্টেড টিচার রিক্রুটমেন্ট না হয়ে স্কুলগুলো ভরে না তোলে। এই দাবিটা আমার কোথাও সন্দেহ আছে এসএসসির মাধ্যমে যে পরীক্ষাটা হলো, সেই পরীক্ষাটাও আগামী, আপনি খেয়াল করুন ইতিমধ্যেই মামলা হয়েছে গতকাল, যে অলরেডি 3000-এর উপরে টেন্টেড আবার নাকি অ্যাপ্লাই করে ফেলেছে। ভাবতে পারছেন? অর্থাৎ এই পরীক্ষাটা হচ্ছে ঠিকই, কিন্তু আমি বিশ্বাস করি এই পরীক্ষার রেজাল্ট কিংবা এই পরীক্ষার মাধ্যমে রিক্রুটমেন্টটা হবে না। এটাও সরকারও চায়, সরকারের পলিসিরও পার্ট, যে রিক্রুটমেন্ট হলে তার পছন্দের বাজার থেকে আলু পটল ঝিঙ্গের মতন চাকরি কিনে যারা ঢুকতে পারবে তারাই চাকরিটা করবে, আদারওয়াইজ সরকার চাকরিটার রিক্রুটমেন্ট দেবে না, এটা সরকারি পলিসির পার্ট। ফলে ওই তো এক বস্তা আলুর মধ্যে যদি রীতিমতো একটি পচা আলু ঢুকে যায় তো রীতিমতো একই রকম অবস্থা হয়ে দাঁড়াবে ঝন্টু বাবু। এটা এক বস্তা আলুর মধ্যে একটা পচা আলু নয়, এটা এক বস্তা পচা আলুর মধ্যে 2-4টা ভালো আলুকে ঢুকিয়ে সরকার দেখাতে চাইছে এসএসসি নামক পরীক্ষাটা ভালো করে করছি আমরা। কিন্তু পলিসিটা যদি সরকারের থাকে বস্তা ভর্তি পচা আলু নেওয়ার, তাহলে এই এসএসসি গুলো অমূলক। এবং এই এসএসসিও চ্যালেঞ্জ হলো বলে গতকাল মামলা হয়ে গেছে। দেখবেন এই এসএসসি প্রক্রিয়ার রেজাল্টটা সাসপেনশন হবে, মাঝখান থেকে সরকারের ঘরে ফর্ম বিক্রি কোটি কোটি টাকা ঢুকে পড়লো। সরকার এটাই তো চায়, ফি বছর তো তাই করছে। 11 সালের পর থেকে কটা রিক্রুটমেন্টের রেজাল্ট দিনের আলোয় বেরিয়েছে, প্রকাশিত হয়েছে বলুন তো? কত নেই। খাদ্য দপ্তর রিক্রুটমেন্টের মামলা চলছে, 16টা পৌরসভার রিক্রুটমেন্টে অয়নশীলের অ্যাপিলের ভিত্তিতে গত শুক্রবার দিন পৌরসভার দুর্নীতির নিয়ে দ্রুত 3 মাস না 6 মাসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা করতে বলেছে সিবিআই কে মাননীয় সুপ্রিম কোর্ট। আপনি খেয়াল করুন, তাহলে কোন রিক্রুটমেন্টটা সঠিকভাবে হয়েছে একবার বলতে পারবেন? নো, সরকার চায়ও না রিক্রুটমেন্ট সঠিক হোক। সরকার হলে বিক্রি করবে পচা আলুদেরকে চাকরি, আর না হলে ভালো কাউকে চাকরি দেবে না, ফর্মের টাকাটা নিয়ে সরকারের রাজকোষাগারে টাকাটা ঢুকাবে। এত নাটকীয় একটা মোড়, রীতিমতো এত তৎপরতা, রীতিমতো কড়া নিরাপত্তা আদর্শের ব্যবস্থা, রীতিমতো শেষ পর্যন্ত গিয়ে দেখা যাবে আদতেও স্বচ্ছভাবে সেই নিয়োগটা হচ্ছে না, বা রীতিমতো হয়তো সেই রকম পুনরাবৃত্তি আবারও করতে পারে, যেভাবে 26,000 চাকরি বাতিল হলো, ভবিষ্যতেও তাও হতে পারে। আমরা আশা করছি এমনটা হবে না, কিন্তু যদিও যেমনটা অভিযোগ ইতিমধ্যে উঠে আসছে, এমনকি শুভেন্দু অধিকারী অভিযোগ করে বসলেন রীতিমতো প্রশ্ন নাকি ফাঁস হয়ে গিয়েছে সেই প্রথম দফার পরীক্ষায়, কার্যত এমন বিস্ফোরক দাবিও করেছেন তিনি। সরকার দেখবেন, মানে পারলে, শুনতে খারাপ লাগবে, ছেলে মেয়েগুলো যারা চাকরি পরীক্ষা দিতে এসছে তাদের পারলে পরে মানে বস্ত্র হরণ করে হলেও চেক করছে, পেনের কালির ভিতরেও যদি ওরা কোনো কিছু লুকিয়ে আনে, এত কিছু করছে, অথচ ফসকা গেরোটা কোথায়?
সরকারের দপ্তর থেকেই সমস্ত কিছু বিক্রি হয়ে যায়। ওডিএল, মাধ্যমিকের প্রশ্ন, উচ্চ মাধ্যমিকের প্রশ্ন, একাধিক চাকরি পরীক্ষার প্রশ্ন পানের দোকানে বিক্রি হয়েছে বা বিক্রি হয়। এটাই হচ্ছে সরকারের কৌশল। সরকার তড়িঘড়ি এসএসসিটা করতে চেয়ে সরকার বোঝাতে চেয়েছিল যে দেখো দেখো আমরা পাল্টে গেছি, আমাদের দুর্নীতি এগুলো কিছু হয়নি। বাস্তবে নতুন করে গ্রাহক সংগ্রহ করে 26-এর ভোটের আগে আবার ভোটের ফান্ডটা তুলতে হবে, তার কিন্তু প্রক্রিয়াকরণ শুরু করার জন্যই এই নতুন ইয়ে। এবং আমি আপনাকে আবারও বলি, এসএসসিতে দুর্নীতি করা একাধিক আধিকারিক এখনো এসএসসিতে বহাল তবিয়াতে চাকরি করছে। তারা একবার যখন মাছের স্বাদ পেয়ে গেছে, তারা কি মাছ খাবে না? বিড়াল মাছ খাবে না? তাদের হাতে আপনি এসএসসি করতে দিয়েছেন। এই সরকার এবং তাদের তথাকথিত এই যে এসএসসি সংস্থাটি এবং বোর্ড, অ্যাপয়েন্টমেন্ট অথরিটি বোর্ড, তারা প্রত্যেকে এখনো সক্রিয় চাকরিতে নেওয়া এবং আরো নতুন যে অযোগ্য যাদের থেকে টাকা নিয়ে ইতিমধ্যে গ্রাম গ্রাম থেকে এজেন্টের মাধ্যমে টাকা তোলা হয়ে গেছে, তাদের মাধ্যমে যে গ্রাহক নতুন জোগাড় হয়েছে, এদেরকে আবার চাকরিতে নিতে চাইছে। ফলে এইসব লোক দেখানো, এই আজকে এসএসসিটা হয়েছে, দেখুন সোম মঙ্গলবারের মধ্যেই মামলাটার ইয়ে হবে। এবং ইতিমধ্যে তো প্রশ্ন নিয়েও একাধিক ইয়ে চলছে, সিলেবাস বহির্ভূত প্রশ্ন, যেটা ঠিক এই সরকার আসার পরে সবাইকে নাম্বার দেওয়ার জন্য 2-3টে প্রশ্ন ইচ্ছাকৃত ভুল করে দেয়। এবারও তাই হয়েছে একাধিক সাবজেক্টে, এবং মামলাটা নথিভুক্ত হয়েছে। ফলে আমি এখনো মনে করি এসএসসিটা পণ্ডশ্রম। এই ছেলেগুলোর আবেগ নিয়ে আবার খেলা হলো, আবার মামলাটা হয়ে গেল একটা, এবং একাধিক মামলা হবে এবং রেজাল্ট কি হবে না। তাতে মমতা ব্যানার্জির পলিটিক্যাল লাভ, যেটা ইতিমধ্যে উনি বলা শুরু করেছেন, জলপাইগুড়িতে এসে বলেছেন আমি তো চাকরি দিতেই চাই, বিরোধীরা মামলা করে দিচ্ছে। বুঝুন, আমি চাকরি দিতে চাই, নির্লজ্জ মিথ্যাচার কোন লেভেলের। উনি ওনার পলিটিক্যাল এটা ইমেজটা ঠিক রাখছেন, মাঝখান থেকে মারা পড়ছে বাংলার অজস্র যোগ্য ছেলেমেয়েরা। একদম ছোট ভাই, ওগুলো করে পান চলে যাচ্ছে। কিন্তু দেখো ইতিমধ্যে যে প্রশ্নটা উঠছে, শুভেন্দু বাবু ইতিমধ্যে অভিযোগ করছেন প্রশ্নপত্র নাকি ফাঁস হয়ে গিয়েছে প্রথম দফার পরীক্ষার। রীতিমতো এই বিষয়টা কিভাবে দেখছেন? দেখুন, অমূলক কিছু বলেননি উনি, ওনার কাছে নিশ্চয়ই ইনপুট আছে, নাহলে তো সরকার এতক্ষণে রে করে ওনার কোমরে দড়ি বেঁধে ঘোরাতো। এই সরকার যে প্রধানমন্ত্রীকে কোমরে দড়ি বেঁধে ঘোরানোর কথা বলেন, একজন বিরোধী নেতাকে কি বা মূল্য রাখে? বিধানসভা থেকে চ্যাংদোলা করে দুদিন পর পর তাড়িয়ে দিচ্ছে, যাতে বিধানসভায় তারা নিজেদের মতন করে আইন করতে পারে। আমার প্রশ্নটা হচ্ছে, উনি আমরা প্রশ্ন চুরির আদি ইতিহাস এ রাজ্যে জানি 11 সালের পর থেকে। ডিএলএড, বিএড, এমএ, বিএসসি, এমএসসি, কোন পরীক্ষাটায় প্রশ্ন বিক্রি হয়নি বলুন তো? কোন পরীক্ষাটায়? ফি বছর মাধ্যমিকে 6 ছক্কা, 6 বলে ছক্কা, 6টা পরপর পরীক্ষা প্রশ্ন বাজারে বিক্রি হচ্ছে। এইটা তো হয়েছে। এবং এত কিছুর পরেও তো আপনাদের এসএসসি চেয়ারম্যান, মাননীয় চেয়ারম্যান প্রকাশ্য লাইভে বলতে পারেনি যে প্রশ্ন নিয়ে আমাদের কোনো অভিযোগ এবার ছিল না। এই কথাটা কিন্তু উনি বলতে পারেননি। অর্থাৎ এসএসসি সার্বিকভাবে পরীক্ষাটা শান্তিপূর্ণভাবে নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে, এই কথা কিন্তু হলফনামা দিয়ে বলেনি। হ্যাঁ, পাত্রবাবু বলেছেন। তো পাত্রবাবু তো এমনও বলেছিলেন উচ্চ মাধ্যমিক 11 ভ্যাকেন্সি 89টা, পরে জানা গেল 11, 12, 9, 10 মিলিয়ে রাজ্যে ভ্যাকেন্সি 1 লাখের উপরে। আমি পার্থ বসুকে শিক্ষামন্ত্রী হিসাবে খুব একটা বেশি চিনি না। উনি নাট্যকার, নাট্য ব্যক্তিত্ব, খুব ভালো নাটক লেখেন, বাবা কমিউনিস্ট ছিলেন, বিষ্ণু কমিউনিস্ট রাজনীতিটা দিয়ে হাতে খড়ি দিয়েছিলেন, এখন তৃণমূল করেন, ভালো নাটক টাটক লেখেন। তাই ওনার এই শিক্ষা দপ্তরের তথ্য নিয়ে উনি যদি কিছু বলেন, আমি সেটা গ্রহণযোগ্য মনে করি না, কারণ শিক্ষা দপ্তর নিয়ে উনি মাথা সত্যিকারই ঘামান না। ঠিক আছে, নাটকের এত বড় জগৎ নিয়ে থাকেন, একাডেমি পেয়েছেন, একাডেমি পুরস্কার। প্রশ্নটা যেটা হচ্ছে যে এসএসসি সঠিক না বেঠিক ভাবে হলো, সেটা তো এসএসসি হলফনামা দিয়ে বলবে, সেটা কিন্তু এসএসসি বলতে পারেনি এখনো। দ্বিতীয়, এই যে প্রশ্ন চুরির যে অভিযোগ, সেটা সত্যি মিথ্যা সারবত্তা তো পরে প্রমাণিত হবে, কিন্তু এসএসসির নতুন নিয়োগ পরীক্ষা মামলা হয়ে গেছে, এবং আমার কাছে যা খবর আরো কিছু মামলা আগামীতে হাইকোর্ট, সুপ্রিম কোর্টে এনলিস্টেড হতে যাচ্ছে। ফলে আগামীতে আবার নাটকীয় একটা মোড় আসতে চলেছে এসএসসি কে ঘিরে। ধন্যবাদ ঝন্টু বাবু অনেক সময় দেওয়ার জন্য আপনাকে। একেবারেই দেখুন, ঝন্টু বাবু ছিলেন আমাদের সঙ্গে, রাজনৈতিক বিশেষজ্ঞ, পাশাপাশি অধ্যাপক। তিনি সমস্তটা বললেন এবং একযোগে কথা বললেন। এবং দেখুন, সেখানে কিন্তু একযোগে পরীক্ষার্থীদের মধ্যে ছিলেন যোগ্যরাও, এবং সেখানে রীতিমতো ভবিষ্যতে যে এই এসএসসিকে নিয়ে আবারও একটা চাঞ্চল্য, আবার একটা বিতর্ক তৈরি হবে না, এই কথা কিন্তু ফেলে দেওয়া যাচ্ছে না।